This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাবালিকাকে ধর্ষণের অভিযোগ আর সেই অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ এক চাটর্ধ ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম এনামুল হক, বয়স 63। ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু। নাবালিকাকে হুমকিও দেওয়ার অভিযোগ অভিযুক্তের বিরুদ্ধে। জামালদহ ফাঁড়িতে অভিযোগ দায়ের নাবালিকার পরিবারে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মেখলিগঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে ফাঁড়িতে বিক্ষোভ স্থানীয়দের। টায়ার জ্বালিয়ে রাজ্য সড়ক অবরোধ, যার জেরে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীদের ছোড়া পাথরে আহত হন মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহবাজ। এরপরেই চলে পুলিশের লাঠিচার্জ। মুহূর্তের মধ্যে ছত্রভঙ্গ হয়ে পড়ে অবরোধকারীরা। বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় মেখলিগঞ্জ থানার পুলিশ। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে চলে টহল। নাবালিকা ধর্ষণের ঘটনায় আজ 12 ঘন্টার বন্ধের ডাক জামালদহ সচেতন নাগরিক মঞ্চের। নাবালিকা ধর্ষণকাণ্ডে ধৃত এনামুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। নাবালিকার দিদিকে যৌন নির্যাতন করেছিল এই এনামুল, তারপরই তার মৃত্যু হয়। দাবি নির্যাতিতা নাবালিকার। ওই নাবালিকাকেও খুনের হুমকির অভিযোগ এনামুলের বিরুদ্ধে। এই মুহূর্তে আপডেট আসছে নাবালিকা ধর্ষণকাণ্ডে ধৃত এনামুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আমি রক্ষা করি, তারপরে মেয়েটাকে আমি উলঙ্গ অবস্থায় দেখা পাই। পাওয়ার পরে দেখি এসে একটা হাত দিয়ে ওর মুখ চিপে ধরছে মেয়েটার। আর জামা কাপড় তো পরনে কিছুই ছিল না, সামনে একটা দাঁত ছিল। মেয়েটাকে হুমকি দেওয়া হয়েছিল। মেয়েটাকে আমি উদ্ধার করে ওর বাবা মাকে দিয়ে, বাবা মাকে বলে আমি বাড়ি চলে আসি। মেয়েটি অভিযোগ করেছে, নাবালিকা মেয়েটি, যে তার দিদি অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে এবং তাকে নাকি হুমকিও দেওয়া হয়েছে যে এই ব্যক্তি নাকি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল। হ্যাঁ হ্যাঁ, ওর দিদিটা এইভাবেই মারা গেছে, ওকে হুমকি দেওয়া হয়েছিল, ও তো সেটাই বলতেছিল। আমি তো পরে আসলাম, আগে এখন ওকে কিভাবে নিয়ে আসছে আমি তো সেটা কইতে পারবো না। আমি যেটা দেখছি আমি সেটাই বললাম। তারপর কি হলো? আমি ওর বাবা মাকে জানাই আমি বাড়ি চলে আসি। তারপর ওর বাবা মা ওকে বলছে, ও তারপরে স্বীকার করছে যে হ্যাঁ এরকম এরকম ঘটনা ঘটছে। এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সুমন কল্যাণের সঙ্গে কথা বলি। সুমন কল্যাণ, অর্থাৎ এই এনামুল এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও ঘটিয়েছে। ওই একই পরিবারে এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, মানে তার দিদির যে অস্বাভাবিক মৃত্যু সেই বিষয়টা সামনে আসেনি কোনো বিষয়টা? দেখো, 1 থেকে 1.5 বছর হয়ে গেছে তার দিদি মারা গেছে এবং আজকে এসে জানা যাচ্ছে যে এই এনামুল হক সেই এই দিদির মৃত্যুর সঙ্গে জড়িত ছিল এবং গত পরশুদিন যখন এই নাবালিকাকে ধর্ষণ করার পর সে যদি কাউকে বলে না দেয়, তাকে হুমকি দিচ্ছিল যে তোর দিদির মতো পরিণতি তোরও হবে। এতদিন কিন্তু কেউ জানতেই পারেননি যে ওই ব্যক্তি ছিলেন সেই ব্যক্তি যিনি তার দিদিকে খুন করেছিলেন। ফলে পরিস্থিতি কতটা ভয়াবহ। একটা অস্বাভাবিক খুনের মামলা হয়েছে, সেই অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে, সেই মৃত্যুর পর তার দেহ সৎকার পর্যন্ত হয়ে গেছে। আজ পর্যন্ত কেউ জানতে পারেনি তার দিদির বা ওই নাবালিকা, ওটাও নাবালিকার একজন কন্যা সন্তান ছিল, তার ধর্ষণ হয়ে মৃত্যু হয়েছে কিনা বা কিভাবে মৃত্যু হয়েছে জানতে পারেনি। গত পরশুদিন জানা গেল যে ওই ব্যক্তিই ছিল তার দিদিরও হত্যাকারী। অর্থাৎ তাকে ভয় দেখানো হচ্ছিল হাতে একটা ধারালো দা দিয়ে যে তোরও অবস্থা তোর দিদির মতো হবে। পাশাপাশি আরও একটা কথা কালকে এই নাবালিকা বলেছে যে তার মাকেও এই একইভাবে হত্যা করা হবে যদি এই ঘটনা কারো কাছে যায় বা কাউকে বলে দেওয়া হয়। এই মুহূর্তে রয়েছি সেই অভিযুক্তর বাড়িতে। আমি অভিযুক্তর বাড়িটা একটু দেখাতে বলবো যে দেখো, দরজাটা খোলা পড়ে রয়েছে। গতকাল সন্ধ্যেবেলায় কিন্তু তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এই বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই বাড়িতে এখনও কিন্তু কোনো লোকজন এই মুহূর্তে নেই, প্রত্যেকটা ঘর বন্ধ। আমি বাইরের ছবিটা একটু দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক বন্ধুকে একটু এই পাশে এসে দেখাতে বলবো যে এই বাড়ির থেকে ঢিল ছোড়া দূরত্বে মাত্র কয়েকশো মিটারও হবে না, সেই মিটারের যে জায়গাটা যেখানে এই ঘটনাগুলো ঘটেছিল সেই জায়গাটা একটু দেখাতে বলবো। দেখো, এই সামনেই হচ্ছে এই উঁচু একটা বাঁশঝাড় এবং উঁচু একটা জায়গা,
সেই জায়গার ভেতরে কিন্তু কিছুটা রয়েছে একটু নিচু, সেখানেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গাটা আমরা সকাল থেকেই আমাদের দর্শকদেরকে দেখিয়েছি। আরও একবার দেখাতে চাই যে অভিযুক্তর বাড়ি থেকে সরাসরি যদি আমরা এই উঁচু জায়গায় দিয়ে আসি, যে উঁচু জায়গাটায় আমরা উঠলাম, এর ঠিক পরেই রয়েছে একটা নিচু জায়গা, সেখানে সেই নাবালিকাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই কিন্তু সেই অপকর্ম অর্থাৎ ধর্ষণ যে ঘটনাটা সেখানেই কিন্তু হয়েছিল। পাশের বাড়ির এক মহিলা তিনি কিন্তু হঠাৎই এখানে আসেন তার বাড়ির নোংরা আবর্জনা ফেলার জন্যে। তখন সে দেখতে পারেন যে এই যে জায়গা, দেখো যেটা কিছুক্ষণ আগেই বললাম যে নিচু জায়গাটা, বাড়ি থেকে এই অবধি এই যে নিচু জায়গাটা, আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলছি এই বিষয়টা একটু দেখাতে, যে এই যে নিচু জায়গা, সেই জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং এখানেই পাশবিক সেই নারকীয় ঘটনা সাক্ষী থেকেছে কিন্তু এই জায়গা। পরে স্বাভাবিকভাবেই এই পাশের বাড়ির থেকে মহিলা এসে তিনি যদি না আসতেন তাহলে তার হাতে দা ছিল, সম্ভবত তার দিদির মতো একটা পরিণতি কিন্তু হলেও হতে পারত এই জায়গাতে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে 1.5 বছর আগে যে মৃত্যু হয়েছিল তার দিদির, সেই মৃত্যু কিভাবে হলো সেটা কিন্তু কেউ জানেনি এবং গত পরশুদিন সকলে জানতে পারে যে এখানে কি ঘটনা ঘটেছিল, তার দিদির মৃত্যু কিভাবে হয়েছিল। ফলে সুমন গোয়েল, পরিস্থিতি যে তুমি সেই ভয়াবহ অভিযুক্তের বাড়ি থেকে হেঁটেই এলে, অর্থাৎ খুব একটা দূরত্ব নয় যেখানে এই অপকর্ম হয়েছে। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় সুমন গোয়েল জানতে চাইবো যে সেই নাবালিকা যেমনটা জানাচ্ছে, সেখানে বলছে তুমি যেমনটা জানালে যে তার মাকেও নাকি সেরকম হুমকি দেওয়া হয়েছিল। কেন, মানে এই পরিবারকে কেন টার্গেট করেছিল এনামুল? দেখো 1.5 বছর আগে দিদি মারা গেছে, তাকে অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং এই যে ঘটনা, এই ঘটনাটিকেও কিন্তু ভয় দেখানো হচ্ছিল যে এরপর কিন্তু তোকে মারা হবে এবং তোর মাকেও মারা হবে, অর্থাৎ তার এই অপকর্ম সেটা যেন বাইরে প্রকাশ না হয়। আচ্ছা, পাশের বাড়ির মহিলা যদি এখানে এসে না পৌঁছাতেন তাহলে হয়তো এই নাবালিকাকেও মৃত অবস্থায় পাওয়া যেত। সবথেকে বড় কথা সুমন গোয়েল, যদি এই নাবালিকার সঙ্গে এই ঘটনা না ঘটতো তাহলে এনামুলের আসল ছবিটা, আসল মুখোশের পেছনে যে এনামুল রয়েছে সে সামনেও আসতো না, এই বিষয়গুলোই সামনে আসতো না। অবশ্যই আমাদের গোটা বিষয়টার দিকে নজর থাকবে। আর এই ঘটনার পর পরিবারের কি অভিযোগ, প্রতিবেশীরা কি বলছে, শোনাবো আপনাদের। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা? ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। মানুষের মানবিকতা এবং মানবতা কোথায় গিয়ে ঠেকেছে সেটা মানে এরকম একটা জঘন্য অপরাধ দেখলেই বোঝা যাচ্ছে। এটা স্বাভাবিক। আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তার মধ্যে আমরা জামালদাবাসী এই ধরনের ঘটনা কামনা করি না, কিন্তু তারপরে আমাদের যে জনরোষ সেটা তো স্বাভাবিক, সেখানে প্রশাসন সঠিকভাবে মোকাবিলা করলো না। মেখলিগঞ্জে নাবালিকা ধর্ষণ কাণ্ডে তৃণমূল সরকারকেই নিশানা শুভেন্দু। পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ করার চেষ্টা চলছে। তৃণমূল জামানায় বাংলার মেয়েরা সুরক্ষিত নয়, মন্তব্য বিরোধী দলনেতা। একদিকে বলবো বাংলার মেয়েকে চাই, অন্যদিকে বলবো মেয়েরা সন্ধ্যার পরে বেরোবে না। এই যে অবস্থাটা পশ্চিমবঙ্গে হচ্ছে, এটা তো বাংলাদেশ, গ্রেটার বাংলাদেশ করার জন্যই পশ্চিমবঙ্গে এসব জিনিস হচ্ছে। যেমন পুরো বাংলাদেশে মহিলাদেরকে একদম তাদেরকে তার ন্যূনতম স্বাধীনতা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে এবং সেখানে জামাতিরা তাদের যে সারিয়া কানুন, সেই কানুন অলরেডি সেখানে চালু করে দিয়েছে। আর তৃণমূল কংগ্রেসও সেই পথের পথিক। এই সরকার আছে বলেই তো লিমিটেড টাইমের মধ্যে বিচার হয়। এই সরকার আছে বলেই তো ফারাক্কা থেকে শুরু করে জয়নগর প্রত্যেকটা কেস 90 দিনের মধ্যে, কোনোটা 70 দিন, কোনোটা 65 দিনে জাজমেন্ট এসছে। এই সরকার আছে বলেই ধর্ষকরা কিন্তু জেল থেকে বেরোলে তাদের ফুলের মালা দিয়ে বরণ করা হয় না, এবং এই সরকারের বিধায়ক সাংসদরাও ধর্ষণ করে সরকারের থেকে প্রোটেকশন পান না। যারা রাস্তায় নেমেছেন, যারা নোংরা রাজনীতি করছেন, তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে, অপরাজিতা বিলটা ফেলে রেখেছেন কেন?